সাকিব ভাই ফিল করছিল যে আপনার সাথে তিনি আর থাকবেন না বা আপনার সাথে আর সংসার করবেন না, বিকজ সে সময় তিনিও কিন্তু একটা কমপ্লেন করেছেন যে আপনার অন্য একটা রিলেশন চলছে, আপনি বাপ্পি নামক একজন নায়কের সাথে আপনি প্রেম করছেন, এবং সেটার সত্যতাও তিনি পেয়েছেন। সো এই বিষয়গুলো আপনি জানতেন, আপনি বুঝতেন, শাকিব খানও বুঝতো, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে সবকিছু ভুলে গিয়ে আপনি একটা টিভি চ্যানেলে গেলেন এবং সেখানে গিয়ে এইভাবে করে সবকিছু ফ্ল্যাশ করলেন? এইভাবে না করে কি জিনিসটাকে অন্যভাবে করা যেত কিনা? কিংবা যখন আপনি এই কাজটা করলেন, একটা টিভি চ্যানেলে গেলেন, পুরো দেশে ভাইরাল হলো, সবাই লাইভ করা শুরু করলো, সবাই আপনার ইন্টারভিউ করা শুরু করলো, সাকিব ভাই ফিল করছিল যে আপনার সাথে তিনি আর থাকবেন না বা আপনার সাথে আর সংসার করবেন না, বিকজ সে সময় তিনিও কিন্তু একটা কমপ্লেন করেছেন যে আপনার অন্য একটা রিলেশন চলছে, আপনি বাপ্পি নামক একজন নায়কের সাথে আপনি প্রেম করছেন, এবং সেটার সত্যতাও তিনি পেয়েছেন। এরপর আপনি কি কি ট্রাবল ফেস করেছেন? অর এই ঘটনাটার পর, সবাই সবকিছু জানার পর, পাবলিকলি সবকিছু অ্যানাউন্স হওয়ার পর, আপনার কি কি পজিটিভ ইফেক্ট পড়েছে আপনার উপর? ফার্স্ট অফ অল, আমি যখন টিভিতে গিয়েছি তখন আমি একজন মা অপু বিশ্বাস। এটা কেন গিয়েছিলেন না, এটা প্রথমে কোশ্চেনটা করতে চাই, যে এই চিন্তাটা কেন আসলো যে আমি আজকে টিভি চ্যানেলে যাব, ওখানে গিয়ে আমি সবকিছু সবাইকে বলে দিব? যেটা হয়েছিল, দেখেন, আমি সব সময় কখনো ওর কথার বাইরে যেতাম না। ও আমাকে যেভাবে বলতো, এবং এত সিনেমা করেছি বা অন্যান্য সিনেমা করতাম, সেই আমাকে বলতো যে তুমি এইভাবে করো, এই কাজ করো, এই কাজ করো, বা এখন আমরা বলতে চাই না, এভরিথিং। আচ্ছা, সাকিব ভাইকে বলেছিলেন আপনাকে যে আপনি যে লাইভ করেন? না, আমি ওটাই বলছিলাম। সবকিছু আমি তার কথাই শুনতাম। তো যখন একটা মানুষ আরেকজনের কথা সবসময় শোনেন, তখন আমার কথাও কিন্তু কিছু শোনার স্পেস থাকা দরকার ছিল। আমি যখন বললাম যে এখন আমাদের বাচ্চা তো প্রায় 6 মাস, তো আমরা বলে ফেলি, এবং আমি তো আড়ালে ছিলাম, বিয়ে সবকিছুতে তোমার কথা শুনেছি, তো এটা শোনা, সে আরো টাইম নিতে চাচ্ছিল, আরো তখন আমার কাছে মনে হলো যে না, এখন তো আমি এখন একজন বউ অপু থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি একজন মা অপু বিশ্বাস। তো মা অপুর দায়িত্বটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি একটা সিচুয়েশন ঘটেছিল তার 2 দিন আগে, আমার বাবুকে আমি আসলে একটা টিকা দিই, আমার বাচ্চা প্রচন্ড কান্না করেছে। আর আমার ছেলে এবং আমার ননদের একটা মেয়ে আছে, ওরা দুজন অলমোস্ট সেম বয়স, 6 মাস কিছুদিনে ওরা এদিক সেদিক আর কি বয়সে। তো তখন যেহেতু সেম বয়স তাদের 2 বাচ্চার, তো ওই সময় বলা হচ্ছিল যে আমার ননদের বাচ্চা আর কি। ওইটা না এজ এ মা আমার কাছে অনেক ভালো লাগছিল না, না এটা তো নেওয়া যাচ্ছিল না। তো ওই জায়গা থেকে আমি তাকে বারবার বলছিলাম যে চলো আমরা তাহলে বাচ্চাটা ইয়ে করি। তো বলছিল বিয়ে বলি নাই, হঠাৎ করে বাচ্চা বললো, যেটা কেমন বলতে পারেন পারিবারিক একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে বলতে পারবে না কেউ বুকে হাত দিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সংসারে ঝগড়া হয় না। তো ওইটাই রাগের বশবর্তী আমি, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বলার দরকার নাই, আমিই বলছি, আমি দায়িত্ব নিয়ে কাজ করছি। কিন্তু একটা বিষয় এখানে আমি একটু জানতে চাই, আমি একটু ক্লিয়ার হতে চাই, এবং আমাদের যারা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, যে আপনি বলছিলেন যে প্রতিটা পরিবারেই ঝামেলা থাকে, ঝগড়া হয়, আবার ঠিক হয়ে যায়, এটা খুবই সিম্পল একটা ব্যাপার, আপনাদের মধ্যেও ঝগড়া হতো, ঠিক হয়ে যেত, বাট আপনি কি ওই সময়টাতে এমন কিছু ইনসিকিউরিটি ফিল করছিলেন যাতে করে সাকিব ভাই ফিল করছিল যে আপনার সাথে তিনি আর থাকবেন না বা আপনার সাথে আর সংসার করবেন না, বিকজ সে সময় তিনিও কিন্তু একটা কমপ্লেন করেছেন যে আপনার অন্য একটা রিলেশন চলছে, আপনি বাপ্পি নামক একজন নায়কের সাথে আপনি প্রেম করছেন, এবং সেটার সত্যতাও তিনি পেয়েছেন? সো এই বিষয়টার জন্য কি আপনি ইনসিকিউরিটি ফিল করছিলেন যে না এখন হয়তো আমাদের? এটা কখনোই না, এটা আসলে এখন সবাই মিডিয়াতে সবাই জানে যে আসলে আমি বাপ্পি একটা ভালো কাজ করেছি, এবং ভালো কাজেরই এটা হচ্ছে গিয়ে প্রতিফলন। কারণ হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটা আমরা করেছিলাম সেই সময়। যাই হোক, তো সেই জায়গা থেকে না ইনসিকিউর না, আসলে এটা বলতে পারেন যে আমার তার সাথে কনভারসেশনটা হচ্ছিল যে সে আরো সময় নিতে চাচ্ছিল। আমার কাছে মনে হয়েছিল যে অন্তত সময় নেওয়া হয়ে গেছে, এখন আসলে বলা দরকার। আমার কাছে বলার সময়টা ইম্পর্টেন্স ছিল, আর তার কাছে এই মুহূর্তে নয় এইটা ইম্পর্টেন্স ছিল। এই দুইটা ইম্পর্টেন্স যখন ম্যাচ করছিল না, তখনই আসলে সামনে আসা। ওকে, ঈদে কি খেতে পছন্দ করেন? আমি ঈদে কি খেতে পছন্দ করি না সেটা হচ্ছে ব্যাপার, কারণ অন্যান্য দিনগুলো খুবই একদম স্ট্রিক্টে থাকি, কারণ আমি একটুতেই মোটা হয়ে যাই। লাইক 3 দিন যদি একটু খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়, তাহলে একদম 1 মাসের একদম কাভার আপ হয়ে যায়। তো সেই জায়গা থেকে ঈদের দিনটা একদম ঠুসে ঠুসে খেতে পছন্দ করি। এটা কি বাসায় নাকি ফ্রেন্ডসদের বাসায়? আমি আসলে যখন যেখানে যে সিচুয়েশন। আপনি তো বাইরেও ঈদ করেছেন হয়তো, সো বাংলাদেশের ঈদ আর বাইরে যখন ঈদ করেন, দুটার মধ্যে ডিফারেন্স কি? আমার ঈদ করা হয়েছিল বাইরে ব্যাংককে, প্রায় 4টা ঈদ করা হয়েছিল। রোজার ঈদ 3টে পড়েছিল, একটা কোরবানি পড়েছিল। আমার সাথে সাকিবও ছিল।
আসলে ব্যাংককে আসলে ঈদের কোনো আমেজ আমরা বুঝতে পারিনি, বাট যেটা হয়েছিল আমাদের কিছু বাঙালি কমিউনিটি ছিল, তারা তাদের বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তখন ওইখানে গিয়ে আমাদের আসলে ঈদের বলেন খাবার বলেন বা সাকিব ওরা সবাই নামাজ টামাজ পড়তে গিয়েছিল। আর ঈদের জায়গাটা আমার কুরবানি ঈদের একটা কি বলে একটা মেমোরি বলি, সেটা মেমোরি ছিল এরকম যে আমরা ওমানে গিয়েছিলাম। আমি ছিলাম, মমতাজ আপা ছিল, তারপরে জেমস ভাই ছিল, সুজানা ছিল, সাকিব ছিল। তো ওই ঈদটা আমার অনেক মজার ছিল, কারণ দেশের বাইরের ঈদগুলোর মধ্যে না মানে খুব মানে আমাদের এখানে ঈদগুলো তো একটু পারিবারিক ভাবে হয়, ওদের ঈদগুলো হচ্ছে এরকম হয় যে ওখানকার যে ইয়ে থাকে মানে আমাদের যে বাংলাদেশের যে মিনিস্ট্রি ইয়েটা থাকে, তো ওরা মিনিস্ট্রি এবং ওই দেশের মিনিস্ট্রি ওরা মিলে একটা ঈদ উদযাপন করে, এবং ওখানকার যে ট্রেডিশনাল পোশাকগুলো থাকে সেগুলো আসলে ঈদের দিন পরা হয়। তো ওমানে আমাদেরকে যেটা হয়েছিল যে আমরা সবাই প্রোগ্রাম করব তার পরের দিন, তো আগের দিন ঈদ পড়ে গেছে, তো ওই আগের দিন ঈদে আমরা যাওয়ার পর আমাদেরকে একটা ট্রেডিশনাল ড্রেস গিফট করেছিল, সেটা পরে আমাদের ঈদের দিন যেতে হবে। এইটা আমার কাছে না একটু ইন্টারেস্টিং লেগেছিল, এবং আমরা ওইরকম একটা সেজেছি, ওইটা আমার একটা খুব ভালো লাগে কাজ করেছিল।